দর্শক, আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলভ কোন অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় গরমে শ্বাসকষ্ট ও বক্ষব্যাধির সমস্যা। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার এম.এস. খালেদ, সহযোগী অধ্যাপক, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। বিশেষজ্ঞ পরামর্শ পেতে ফোন করুন 0298240552 এই নম্বরে। দর্শক, এই সময়ে কিন্তু দেখা যাচ্ছে যে গরমের সাথে সাথে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। এই যে গরম এবং ঠান্ডা এই তারতম্য শিশুদের কিন্তু শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাচ্ছে। নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস তো রয়েছেই, সেই সাথে দেখা যাচ্ছে যে অ্যাজমায় সমস্যা ভুগছেন। কিংবা এই যে শ্বাসকষ্টের সমস্যা ছাড়াও কিন্তু এই সময় দেখা যাচ্ছে ডায়রিয়া হচ্ছে, জ্বর হচ্ছে, টাইফয়েড হচ্ছে, বিভিন্ন ধরনের রোগ বালাই কিন্তু গরমের কারণে বেড়ে যাচ্ছে। সুতরাং বক্ষব্যাধির সমস্যা এবং এই সময়ে গরমে আর যেসব সমস্যা শিশুরা ভুগছে, এই সব বিষয় নিয়ে আলাপ করতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার এম.এস. খালেদ। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যমুনা টিভির অগণিত দর্শক শ্রোতা যারা অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে গরম পড়ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে একটু বেশি গরম পড়ে গিয়েছে, আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে একটু আমাদের কাছে স্বস্তির বৃষ্টি, কিন্তু এই শিশুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যেভাবে মানিয়ে নিই শিশুরা তো তেভাবে আসলে মানিয়ে নিতে পারেন। এই সময় গরমের কি কি সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে শিশুরা? ধন্যবাদ আপনাকে। দেখুন, গরমের সময় সবচেয়ে বেশি, এখন তো গরম অনেক বেশি, তো এক্সট্রিম অফ দ্য টেম্পারেচার বলা যায়, মানে একদম একটা সবচেয়ে বেশি গরমে সবচেয়ে বেশি রিস্কে থাকে কারা? শিশুরা। কারণ কি, শিশুদের ইমিউনিটি খুবই কম, যার ফলশ্রুতিতে শিশুদের বিভিন্ন রকম সমস্যাগুলো হতে পারে। আপনি শুধু বক্ষব্যাধির সমস্যা বলছেন, শিশুদের কিন্তু অনেক বক্ষব্যাধির সমস্যা ছাড়াও কিন্তু অন্য অনেক সমস্যাগুলো সব একসাথে হয়। তো আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে আলাপ করব। আমরা শিশুদের এই সময় দেখা যাচ্ছে প্রচুর শ্বাসতন্ত্রের ইনফেকশন হয়, আপার রেসপিরেটরি বোথ উপরের শ্বাসতন্ত্র নিচের শ্বাসতন্ত্র, ঘন ঘন কাশি হচ্ছে বাচ্চাদের, এবং এই কাশির থেকে এক সময় কাশি হয়, বুকে কফ হয়, এবং একটা সময় দেখবেন বাচ্চাদের নিউমোনিয়া হয়। আমরা দেখছি হাসপাতালে কিন্তু প্রচুর নিউমোনিয়ার রোগী ভর্তি হচ্ছে এবং নিউমোনিয়া রোগী খুবই বেড়ে গিয়েছে এই সময়ে। আচ্ছা, নিউমোনিয়ার সাথে সাথে দেখা যাচ্ছে গরম ঠান্ডার সাথে সাথে আপনারা অ্যাজমা বা যেটা হাঁপানি বলছে সেরকম রোগী কেমন পাচ্ছেন? অ্যাজমা রোগী কিন্তু শিশুদের, মানে বাচ্চাদের ক্ষেত্রে যে অ্যাজমাটা হয় সেই অ্যাজমাটা হলো যে অ্যালার্জিক অ্যাজমা, মানে অ্যাটোপিক যেটাকে বলে অ্যাটোপিক অ্যাজমা। এখন অ্যাজমার তো অনেকগুলো ট্রিগার ফ্যাক্টর আছে। ট্রিগার ফ্যাক্টর বলতে যেগুলো অ্যাজমার উত্তেজক, যেগুলো অ্যাজমাকে সেন্সিটাইজ করে। তাহলে এই অ্যাজমাগুলো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো যে টেম্পারেচার। খুব বেশি টেম্পারেচার যদি হয়, একটু মানে বাচ্চা দেখা গেল মানে গরমে খুব ঘামছে, ঘামার পর সে হয়তো এই ঘামটা গায়ের মধ্যে শুকিয়েছে, গায়ের ঘাম যখনই গায়ের মধ্যে শুকায় তখন ভিতরে কোর টেম্পারেচারটা কমে যায়। কমে গেলে তার কাশি হলো, কাশির থেকে দেখেন আস্তে আস্তে তার আগের যে অ্যাজমা ছিল তার আস্তে আস্তে শ্বাসকষ্ট হচ্ছে। আরও অনেকগুলো অ্যাজমার ট্রিগার ফ্যাক্টরের মধ্যে এই একটা হলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অ্যাজমাদের শ্বাসকষ্ট অনেক বেড়ে যাচ্ছে। আর 2 নম্বর হলো ইনফেকশন। গরমের যখন টেম্পারেচার যখন বাড়ে তখন হয় কি, এই টেম্পারেচারটা ইটস এ ভেরি গুড এনভায়রনমেন্ট ফর দ্য জার্মিনেশন অফ দ্য অর্গানিজমস। এই ব্যাকটেরিয়া, ভাইরাসের খুব ভালো, মানে গরমের মধ্যে এরা বেশি গ্রো করে, যার ফলে ইনফেকশন হচ্ছে। ইনফেকশন অ্যাজমাকে প্রকোপটা বাড়িয়ে দিচ্ছে। এইভাবে অ্যাজমার প্রকোপটা খুবই, গরমকালে যাদের অ্যাজমার প্রকোপটা খুব বেড়ে যায়। আচ্ছা, যাদের এই যে এই ধরনের শ্বাসকষ্ট বা অ্যাজমা রয়েছে, তার হঠাৎ করে যদি কোনো শিশুর শ্বাসকষ্টটা বেড়ে যায়, আসলে ওই সময়ে আসলে ইমার্জেন্সিভাবে কি করণীয়? না, অ্যাজমার রোগীর কথা বলছেন, অ্যাজমা রোগীর যদি শ্বাসকষ্ট বেড়ে যায় তাহলে প্রথম কথা হলো যে আপনি তাকে একটা নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ শরণাপন্ন হবেন। আমি সবচেয়ে একদম সহজ ভাষায় বলি, আপনি আপনার নিকটস্থ যদি হাসপাতাল থেকে হাসপাতালে নিয়ে যাবেন, অথবা আপনার নিকটস্থ যে কোনো শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, কারণ রিস্ক নিয়ে কোনো লাভ নাই। আর যদি বলেন যে ইয়েস, এই বাচ্চা আগের থেকে অ্যাজমা ছিল, মা বাবা এটার সাথে অ্যাকাস্টম যে তার এই ওষুধ পেত, তাহলে অ্যাজমার আপনার চিকিৎসক অ্যাজমার জন্য যে ওষুধগুলো দিয়েছিল, এবং তখন নিশ্চয়ই উনি বলে দিয়েছিলেন যে অ্যাজমার সিভিয়ারিটি যখন বাড়বে তখন এই জিনিস করবেন, সেগুলো করবেন। যেমন তার মধ্যে একটা হলো যে নেবুলাইজ করবেন, প্রথমে বাচ্চাকে নেবুলাইজ করবেন।
আর যদি নেবুলাইজেশন যদি করতে পারেন, ভালো নেবুলাইজ না তাহলে আরেকটা বেশ ভালো অপশনস যদি মানে ইনহেলার করে দিবেন, সে তো আগের থেকে ট্রিটমেন্ট পেত, তাহলে আগের থেকে ট্রিটমেন্ট পেলে তার ওই যে অ্যাজমার আগের ডাক্তার তাকে যেই চিকিৎসাটা দিয়েছিল, যে তখন ডাক্তার কিন্তু তাকে বলে দিয়েছিলেন যে অ্যাজমার প্রকোপ বেড়ে গেলে আপনি এই কাজগুলো করবেন, এটা সাধারণত আমরা বলে দিই এই জিনিসটা করবেন। আচ্ছা, এই যে ইনহেলার নিয়ে বলছেন না, ইনহেলার নিয়ে দেখা যাচ্ছে অনেকের মধ্যে এক ধরনের ভীতি রয়েছে বা বিভ্রান্তি রয়েছে। ইনহেলার দুটো বিষয়, ইনহেলার একবার নিলেই কি বারবার নিতে হয় কিনা, আর ইনহেলার নিলে শরীরের কোনো ক্ষতি হয় কিনা? খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন, এবং এই প্রশ্নগুলো আমাদের দৈনন্দিন জীবনে অসংখ্যবার উত্তর দেওয়া একটা প্রশ্ন। ইনহেলার হলো যে আপনি আজকের থেকে আমি আপনার মাধ্যমে মানে শ্রোতা বা দর্শক যারা আছেন সবাইকে বিনীতভাবে বলছি, বাট অ্যাজমার জন্য ইনহেলার ইজ দ্য বেস্ট ড্রাগ। সবচেয়ে ভালো ড্রাগ হলো অ্যাজমার জন্য ইনহেলার। এখন আপনি যে প্রশ্নটা করছেন যে ইনহেলার একবার শুরু করলে বন্ধ করা যায় কিনা, ইনহেলার একবার শুরু করলে ইনহেলার বেশি দিন, ইনহেলার নির্ভর করবে যে রোগের নিয়ন্ত্রণের উপর। ইনহেলার একবার শুরু করলে আর বন্ধ করা যায় না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমরা যদি অ্যাজমা কন্ট্রোল হয়, অ্যাজমা যদি কন্ট্রোলে চলে আসে, আমরা আস্তে আস্তে ইনহেলারের মাত্রাটা কমিয়ে ফেলি এবং এক সময় আমরা বন্ধ করে দিই। এবং বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই পাওয়া যায়, বাচ্চাদের রেসপন্সটা খুব ভালো হয়। বাচ্চাদের যদি আপনি ঠিকমতো ট্রিটমেন্ট, মা বাবা যদি বাচ্চাকে ঠিকমতো ট্রিটমেন্ট করে এবং সময় মতো ইনহেলারটা যদি আমরা দিতে পারি এবং নিয়ম মতো ডোজ মতো দিতে পারি, অ্যাজমাটা খুব দ্রুত কন্ট্রোল হয়ে যায় এবং আমরা অ্যাজমা বন্ধ করে দিই। এই বিষয়ে আলাপ করবো, একজন দর্শক রয়েছে আমাদের সাথে, দর্শকের ফোন কলটি নিয়ে নিচ্ছি। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, বাচ্চার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক বলুন। আমি চাঁদপুর থেকে জিএম ফারুক বলছি। জি জি বলুন। আমার বাম দিকে বুকে ব্যথা হয়, আর একটু ঠান্ডা লাগলেই মানে আমার বুকে কফ জমা যায় এবং বুকে ব্যথা হয়। আচ্ছা, এটা কতদিন? এই জন্য আমি ওই যে প্যানাডিন অথবা ওই যে খাইতাম আর কি। এটা খাইলে একটু কখনো ভালো লাগে, তারপরে আবার কিন্তু হয়ে যায়, প্যানাডিন অথবা ওই যে এলসেট। জি, এটা কি প্রায় হয় আপনার, কয়দিন পর পরই হয়? জি, এই হয় আবার ভালো হয়ে যায়, তারপর হঠাৎ হয়। কতদিন ধরে হচ্ছে? 2-3 বছর ধরে এরকম হয়? জি, এই আজকে 2-3 বছর। আচ্ছা, এটা কি কোনো নির্দিষ্ট সময় রয়েছে যে খুব গরম পড়লে ঠান্ডা পড়বা, সকালের দিকে বা রাতের দিকে? জি না, আপনি ওই ঠান্ডা পড়লে তার ওই যে ঠান্ডাতে একটু কাজ করলে বা অনেক সময় একটু পরিশ্রম করলে এই জিনিসটা হয়। শুধু কি সর্দিও হয় নাকি আপনার শ্বাসকষ্টের মতো হয়? সর্দিও হয়ে যায় স্যার। আবার হঠাৎ দেখা গেছে ওই যে প্যানাডিন বা এলসেট এগুলি খাওয়ার পরে সর্দি পাইকা যায়, সর্দি পাইকা যাওয়ার পর আবার হালকা হালকা বুকটা ব্যথা করে। জি, আমাদের সাথে বিশেষজ্ঞ রয়েছেন, আপনি যদি কোনো প্রশ্ন ওনার থেকে জানার থাকে। আমি ওনাকে একটা প্রশ্ন, ওনার বয়সটা কত? আপনার বয়স কত দর্শক? আমার বয়স এখন 43 চলতেছে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা মোটামুটি বোধহয় ওনার প্রশ্নটা আসলে বুঝতে পেরেছি। দর্শক, আপনি থাকুন আমাদের সাথে। আমরা বিরতির আগে একজন দর্শক আমাদের ফোন করেছিলেন, যদিও আমরা আজকে শিশুর শ্বাসকষ্ট বক্ষব্যাধির সমস্যা নিয়ে আলাপ করছি, তবে আমরা মনে হয় ওনাকে সাহায্য করতে পারি। আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে উনি কী সমস্যায় ভুগছেন, আপনি যদি একটু ওনাকে পরামর্শ দিতেন। ধন্যবাদ। ওনাকে প্রথমেই ধন্যবাদ জানাবো, উনি আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং আমাদের সাথে আছেন। ওনার যে জিনিসটা হচ্ছে, ওনার 43 বছর বয়স, আমার মনে হচ্ছে চিকিৎসক হিসেবে ওনার এটা অ্যালার্জিক প্রবলেম। হয়তো ওনার অ্যালার্জি যে মাঝে মাঝে উনি ফেক্সোভ্যানাডিন খায়, তারপরে আরেকটা বললো যে এলসেট খায়, খেয়ে কিছুদিন ভালো থাকে, উনি এর চেয়ে বেশি কিছু খায় না, এটা খেলে ভালো থাকে। এটা হলো যে ওনার অ্যালার্জিক একটা প্রবলেম। অনেক সময় হয় কি, অ্যালার্জিক জিনিসগুলা ট্রিগার করে, যখন অ্যালার্জিক জিনিস যেমন একটু ঠান্ডা, একটু হলে একটু মুখের মধ্যে একটু কাশি লাগতেছে, আবার ওইগুলো খেলে আস্তে আস্তে চলে যাচ্ছে। কিন্তু প্রবলেম যেটা হবে, এটা ওনার বয়সের সাথে সাথে আস্তে আস্তে এটা কিন্তু অ্যাজমার দিকে টার্ন করতে পারে, চলে যেতে পারে। যেমন আমাদের কাছে অনেক রুগী আসে, আগে অ্যালাট্রল খেত, ফেক্সোভ্যানাডিন খেত, এখন আর কাজ করছে না। বলে স্যার, আগে একটা অ্যালাট্রল খেলে তো আর হতো না, এখন দিনে 2টা করে অ্যালাট্রল খাচ্ছি, কাজ হচ্ছে না। বডি আস্তে আস্তে তার রোগটা বেড়ে যাচ্ছে এবং বডি আস্তে আস্তে তার কার্যক্ষমতাটা ধীরে ধীরে ওষুধ তার কার্যক্ষমতাটা হারিয়ে ফেলতেছে। তো ওনাকে যে জিনিসটা আমি বলবো, ওনার এই বয়স এবং ওনার যে রোগ সমস্যাটা যেহেতু অনেক দিনের, আমার মনে হয় আপনি আপনার নিকটস্থ একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন,
তাইলে এটা উনি আপনার ডিটেলস, আপনার ফিজিক্যাল এক্সামিনেশন এবং আপনার ডিটেল হিস্ট্রিটা জেনে আপনাকে একটা সুন্দর পরামর্শ বা চিকিৎসা, ভবিষ্যতের জন্য একটা চিকিৎসা আপনাকে দিয়ে দিবে। এটাই মনে হয় খুব সুন্দরভাবে বলছেন। কিন্তু এখন থেকে যদি নিয়মগুলি মেনে চলে, এদেরই একটা বড় অংশতে আসলে পরবর্তীতে দেখা যাচ্ছে শ্বাসকষ্ট বা অ্যাজমা এসব দিকে ধাবিত হয়। এখন থেকে যদি আপনি পরামর্শ মতো যদি একজন চিকিৎসকের কাছে যায়, তাহলে নিয়ম মেনে চলে নিশ্চয়ই সেদিকে আর ধাবিত হবে না। খুব সুন্দরভাবে বলছিলেন। একটু যদি বলতেন, আমরা আলাপ করছিলাম যে অ্যাজমার যে শ্বাসকষ্ট হলে আপনি খুব সুন্দরভাবে বলছেন, এই যে ওই আমরা বলছিলাম ইনহেলারের কথা, যে ইনহেলার যে আপনি বলছিলেন খুব সুন্দর করে, এটাই একমাত্র চিকিৎসা এবং নিরাপদ চিকিৎসা। এই প্রতিরোধের বিষয়ে আমরা একটু আলাপ করতে চাই, যে হয়ে গেলে তো আসলে দেখা যাচ্ছে যে ইনহেলার নিতে হচ্ছে, কাউকে নেবুলাইজ নিতে হচ্ছে, কাউকে অক্সিজেন লাগছে, হাসপাতালেও ভর্তি হচ্ছে, কিন্তু প্রতিরোধের জন্য আসলে কি কি করণীয় একটু যদি আমরা বিস্তারিত জানতে চাই। অ্যাজমার প্রতিরোধটা জানতে চাচ্ছেন? হ্যাঁ, অ্যাজমার প্রতিরোধটা বাচ্চাদের ক্ষেত্রে যে অ্যাজমাটা হয়, আমি আগেই বলছি, এটা অ্যাটোপিক অ্যাজমা, এটা বংশগত। দেখবেন যে কোনো বাচ্চার যদি অ্যাজমা থাকে, তার পারিবারিক হিস্ট্রি নিয়ে দেখবেন তার কারো না কারো পরিবারে হয়তো আগের ভাই বোন বা মা বাবা, এটা সবার জন্য, শুধু শিশুদের জন্য না, সকলের জন্য আসলে একই নিয়ম। এখন যে জিনিসটা হয়, প্রতিরোধের কয়েকটা জিনিস আছে। যেমন আপনি প্রথম যে কথা হলো যে অ্যালার্জিক ট্রিগার যেইগুলাতে ওর শ্বাসকষ্ট বা কাশিটা বেড়ে যাচ্ছে, সেই জিনিসগুলোকে আমাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে কি কি, যেমন কয়েকটা উদাহরণ দিই আমি। একটা ঘরের মধ্যে যেমন ওয়েল ভেন্টিলেটেড, অনেক সময় দেখা যায় যে বদ্ধ ঘর, সারাক্ষণ বদ্ধ ঘর, ইভেন যদি হয় বদ্ধ ঘর, সেটা যদি এসি রুমও হয়, বদ্ধ রুম থেকে বাচ্চাদের এই অ্যাজমার প্রকোপটা বেড়ে যায়। অনেক সময় ঘরের মধ্যে যদি কার্পেট থাকে, তারপর ঘরের মধ্যে পোষা প্রাণী, তারপরে ফুল পরাগ, এই জিনিসগুলো ঘরের মধ্যে রাখা যাবে না। খোলামেলা ঘর রাখতে যদ্দূরবারে চেষ্টা করতে হবে যেন বাতাস চলাচল করে, আর ঘরের মধ্যে কার্পেট, ধুলা কার্পেট, তারপরে পোষা প্রাণী, এগুলো যেন না থাকে। আরেকটা জিনিস শুরুতে বাচ্চাদের স্মোকিং, বহুত প্যাসিভ স্মোকিং বাচ্চাদের জন্য, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ দুইটাই স্মোকিং, কিন্তু ধূমপান কিন্তু বাচ্চাদের জন্য খুবই খারাপ, এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। 3 নম্বর যে জিনিস, 4 নম্বর যে জিনিসটা হলো যে খাওয়া দাওয়া। কিছু কিছু খাবার আছে যেগুলো অ্যাজমাকে বাড়িয়ে দেয়। এখন আসেন, এগুলো আমরা কিভাবে বুঝবো কোন কোন খাবার আমার বাচ্চার, মায়েরা প্রায়ই বলে কোন কোন খাবার আমার বাচ্চার অ্যাজমা প্রকোপ বাড়িয়ে দেবে, আমি কীভাবে বুঝবো? এটার দুইটা ওয়ে আছে। একটা হলো যে আপনার টেস্ট আছে, আর একটা হলো যে টেস্টটা হলো যে আমাদের দেশের যে টেস্টটা হয় সেটা খুব বেশি, আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় বলি, খুব বেশি কাজে দেয় না। কারণ এটার ওই যেগুলো আছে, ফ্যাক্টর যেগুলো আছে, সেগুলো বাইরের কান্ট্রিতে তৈরি করে, ওরা আমাদের দেশের সাথে মেলে না, অনেক বেশি কস্টলি। হ্যাঁ, কস্টলিও। আমরা তো আমাদের মতো কোনো কিছু তৈরি করতে পারি নাই। তাইলে কি করতে হবে? মা বাবাকে অবজার্ভ করতে হবে কোন খাবারটা খেলে আমার বাচ্চার আসলে সমস্যা হয়। যেমন আমি সিম্পল একটা ছোট একটা উদাহরণ দিই, যেমন গরুর দুধ। আমরা গরুর দুধ খেলে কোনো কোনো বাচ্চা দেখবেন যে মানে একটু কাশি হচ্ছে বা অ্যাজমার প্রকোপটা বেড়ে যাচ্ছে। তার মানে এই নয় যে গরুর দুধ তো সবার জন্য, বলছেন যে সকল খাবার সকলের জন্য, আসলে সকল খাবার তো সবার জন্য বাড়াবে তা না। খুব সুন্দর। খাবারের এই যে বিষয়টা, এটা নিয়ে অনেকের মধ্যে আসলে বিভ্রান্তি রয়েছে। এই বিষয়ে আসলে বিস্তারিত আলাপের বিষয় রয়েছে। এই খাবারের কোন কোন খাবারের হতে পারে বা হতে পারে না, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করব। আমরা আলাপ করছিলাম এই সময় আসলে খাবারের বিষয় নিয়ে একটা বিভ্রান্তি রয়েছে অনেকের মধ্যে, যে কোন খাবারে অ্যালার্জি হবে, কোন খাবারে হবে। আপনি গরুর দুধের কথা বলছিলেন, কারো হতে পারে, কারো হতে পারে না। আবার এই যে সামনে দেখা যাচ্ছে যে কোরবানি আসে, গরুর মাংস বিষয়ে যদি একটু বলতেন। সেই সাথে অনেকে চিংড়ি বলে, বেগুন বলে, এইসব কি আসলে সকলের জন্যই কি আসলে নিষেধ কিনা? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটা খুবই কমন প্রশ্ন। আসলে আমরা যে জিনিসটা বলি, দীর্ঘদিনের অভিজ্ঞতা বলেন, ডাক্তার হিসেবে বলেন, যে জিনিসটা বলি, অ্যালার্জি খাওয়ার একটা কোন খাবারে কার অ্যালার্জি, আসলে এই জিনিসটা আমরা শুধু পরীক্ষা ছাড়া, একদম নির্ধারিত পরীক্ষা ছাড়া বলতে পারবো না। এবং সব খাবার কিন্তু সবার জন্য, সব অ্যালার্জি সবার জন্য প্রযোজ্য না। যেমন একজনের গরুর মাংস খেলে একজনের অ্যালার্জি হয়, আর 10 জনের তো নাও হতে পারে। সুতরাং আমি কি সবাইকে মানা করব যে আপনি গরু মাংস, আপনারা কেউ গরু মাংস খাবেন না? আমরা শুধু বলবো, তাকেই বলবো যার গরু মাংসের প্রতি অ্যালার্জি মা বাবা দেখেছে বা আমরা জানতে পেরেছি যে ওর গরু মাংস খেলে সমস্যা হচ্ছে, গরুর দুধ খেলে সমস্যা হচ্ছে। সুতরাং এই জিনিসটা হলো কি, যেমন চিংড়ি মাছ, ইলিশ মাছ, বেগুন, পুঁই শাক, কিছু জিনিস আছে অ্যালার্জিক। এটা আসলে এই ধরনের কোনো মানে একদম মানে প্রমাণিত কোনো ইয়া নেই যেটা সবার জন্য। ইয়েস, যার জন্য, এই জন্য প্রথমে মা বাবাকে উপদেশ দিই, আপনি অবজার্ভ করবেন
যে এটা খেলে কোন জিনিসটা খেলে আপনার বাচ্চার আসলে এই সমস্যা হচ্ছে, আপনি সেই জিনিসটা অবজার্ভ করবেন এবং একটা সিমটম ডায়েরি আপনি ডায়েরি লিখে রাখবেন যে হিয়াস এই জিনিসটা খেলে। তো এই জিনিসটা খেলে যদি আপনি সেটা অ্যাভয়েড করে দেখেন, কিন্তু বন্ধ করার জন্য সব বাচ্চাকে এখন যদি আমি যেমন আগের দিনে ডাক্তাররা করতো একটা সিল লাগিয়ে দিত যে এতগুলো ওরা খাওয়া যাবে না, এটা আসলে এখন আমরা আর এই প্র্যাকটিসটা করি না। আচ্ছা, খুব সুন্দরভাবে বলছিলেন। একটু যদি আমরা বলতেন যে চিকিৎসার বিষয়ে, যে এই যে যাদের অ্যাজমা হচ্ছে বা হাঁপানি হচ্ছে, খুব সংক্ষেপে, যেটি চিকিৎসা আমরা জানি যে অনেক বিস্তারিত বিষয়, খুব সংক্ষেপে যদি বলতেন যে আপনাদের কাছে যখন যায় কি চিকিৎসার পদ্ধতিগুলি কী কী, বিস্তারিত না বললেও পদ্ধতিগুলি যদি একটু বলতেন। অ্যাজমার জন্য আগেই বলেছিলাম অ্যাজমার চিকিৎসাটা হবে সুপরিকল্পিত এবং সুনিয়ন্ত্রিত। এবং পরিকল্পিত মানে এটা লং টার্ম ট্রিটমেন্ট। অ্যাজমার কোনো এমন কোনো ট্রিটমেন্ট নাই যে আমি ট্রিটমেন্ট দিলাম 7 দিন ওষুধ খেলেও ভালো হয়ে গেল, এ ধরনের কোনো নিয়ম নাই। অ্যাজমার দীর্ঘদিন ধরে একদম ডাক্তার যেভাবে বলবে সুন্দরভাবে একইভাবে বিরতিহীনভাবে আপনি যদি চিকিৎসা চালিয়ে যান, অ্যাজমা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তাইলে অ্যাজমার চিকিৎসার জন্য সবচেয়ে ভালো যে সবচেয়ে বললে ইনহেলার ইজ দ্য বেস্ট ড্রাগ, এবং সবচেয়ে ভালো হলো আইসিএস, ইনহেলড কর্টিকোস্টেরয়েড। ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্ব জুড়ে এটাই একমাত্র অ্যাজমার জন্য এখন পর্যন্ত সবচেয়ে প্রচলিত এবং সবচেয়ে ভালো চিকিৎসা। আমাদের দেশে অ্যাজমা এটা বলতে গেলে অনেক সময় যেমন আমাদের দেশে ইনহেলার সম্পর্কে অনেক ধারণা আছে, কিন্তু আমরা চেষ্টা করছি যারা বক্ষব্যাধির চিকিৎসা করি এই ভুলটাকে ভাঙানোর জন্য, এই ধারণাটাকে মানে স্টাবলিশ করার জন্য যে অ্যাজমার চিকিৎসা মা বাবাদেরকে বলবো যখনই অ্যাজমার চিকিৎসা করবেন এবং ডাক্তার যেভাবে ওষুধ, আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা শুরু করবেন এবং আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো ওষুধ বন্ধ করবেন না। কারণ যিনি ওষুধ শুরু করেছিলেন উনি জানেন যে উনি কোন পর্যায়ে ওষুধ শুরু করেছিলেন এবং উনি জানেন কোন পর্যায়ে গেলে ওষুধটা কমাতে হবে এবং বন্ধ করতে হবে। সুতরাং এই বিশ্বাসটা রেখে আপনি চিকিৎসাটা করবেন, দীর্ঘমেয়াদী চিকিৎসা। এখন আমাদের দেশে প্রবলেম হয় কি, ওষুধ শুরু করে ডাক্তার, বন্ধ করে মা বাবা, যার ফলশ্রুতিতে কিছুদিন রোগটা ভালো থাকে, আবার ফ্লেয়ার আপ করে, সিভিয়ারিটি আবার বাড়ে, আবার যায়, আবার ডাক্তার আবার ওষুধ দেয়, এইভাবেই চলতে থাকে, কোনো রোগী আর ভালো হয় না। আমরা যে জিনিসটা বলবো, আপনি ডাক্তারের কথা ছাড়া কোনোদিন ওষুধ বন্ধ করবেন না এবং ইনহেলারের ব্যাপারে কোনো রকম সংকোচ বোধ করবেন না, এটা সবচেয়ে ভালো এবং নিরাপদ চিকিৎসা। খুব সুন্দরভাবে বলছেন। এই যে ইনহেলার ছাড়া আর কি কি আসলে নিয়মগুলো যদি একটু বলতেন খুব সংক্ষেপে, আমাদের হয়তো 40-50 সেকেন্ড রয়েছে, এর সাথে সাথে আর কি কি নিয়ম মেনে চলা উচিত? ওই যে নিয়ম বললাম, আপনি নিয়ম কানুনগুলো, অ্যাজমার যদি প্রকোপটা যদি বেড়ে যায় নিয়ম কানুনগুলো মেনতে হবে। যেমন আগেই এই জিনিসটা আপনার উত্তর অলরেডি দিয়ে দিয়েছি যে ঘরের মধ্যে যেন কোনো রকম মানে ধোঁয়া ধুলা এগুলোর থেকে বাঁচতে হবে, কোনো রকম স্মোকিং থেকে বাঁচতে হবে, ঘরের মধ্যে কার্পেট ব্যবহার করা যাবে না, তারপর কোনো পোষা পাখি বা পোষা প্রাণী রাখা যাবে না। এই জিনিসগুলো আসলে তার সাথে ইনহেলারের সাথে সাথে নিয়মগুলো যদি মেনে চলে সে ভালো থাকবে। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনি যেভাবে বলছিলেন ডাক্তার এম.এস. খালেদ যে নিয়ম মানাটা কিন্তু জরুরি, কারণ এক সময় দেখা যাচ্ছে যে নিয়ম না মানলে হঠাৎ করে অ্যাজমার অ্যাটাক কিন্তু বেড়ে যেতে পারে, শ্বাসকষ্ট হয়ে যেতে পারে, তখন কিন্তু অক্সিজেন দেওয়া লাগতে পারে এবং তাকে মুমূর্ষু অবস্থায় কিন্তু হাসপাতালেও ভর্তি করতে হবে। সুতরাং আমাদের নিয়ম মেনে চলি, আমাদের শিশুরা সুস্থ থাকুক, আমরা সুস্থ থাকি, এই কারণে আজকে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।